হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা বারবডি এবং লায়ন হাইপোথিসিস কি এই দুটো টপিক নিয়ে জানবো, যেগুলো কিন্তু তোমাদের নেট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, এই দুটো আলোচনা শুরু করার আগে তোমাদের একটু মনে করিয়ে দিই। তোমরা জানো যে মানুষের ক্ষেত্রে মেলের ক্ষেত্রে কী কী থাকে, এক্স আর ওয়াই ক্রোমোজোম থাকে, আর ফিমেলের ক্ষেত্রে এক্স এবং এক্স ক্রোমোজোম থাকে। তো এই দুটো এক্স ক্রোমোজোম ফিমেলের ক্ষেত্রে আছে এবং একটা এক্স ক্রোমোজোম মেলের ক্ষেত্রে আছে। তো যেখানে ফিমেলের ক্ষেত্রে ডবল এক্স ক্রোমোজোমের জন্য ডবল এক্সপ্রেশন হয়ে যাবে জিনের, অর্থাৎ জিনের ডবল বৈশিষ্ট্য থাকবে, আর মেলের ক্ষেত্রে সিঙ্গেল বৈশিষ্ট্য থাকবে। তো এখানে একটা ব্যালেন্স হচ্ছে না। তো এই ব্যালেন্স করার জন্য এখানে একটা এক্স ক্রোমোজোম নিষ্ক্রিয় হয়ে যায়, ঠিক আছে, যেটাকে আমরা ডোজেজ কম্পেনসেশন বলি। এই ডোজেজ কম্পেনসেশন সম্পর্কে একটা ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি, আর সেই ভিডিওতে আমরা আলোচনা করছিলাম যে ডোজেজ কম্পেনসেশনের সঙ্গে আরও দুটো টপিক গুরুত্বপূর্ণ। সেই দুটো টপিক হলো বারবডি এবং লায়ন হাইপোথিসিস। তো সেই দুটো টপিক নিয়ে কিন্তু আজকের এই ভিডিও, বারবডি এবং লায়ন হাইপোথিসিস, ঠিক আছে। তো এখানে দেখলাম আমরা যে দুটো এক্স ক্রোমোজোমের মধ্যে স্ত্রীদের ক্ষেত্রে একটা এক্স ক্রোমোজোম নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, আর সেই নিষ্ক্রিয় এক্স ক্রোমোজোমটা কীরকম হচ্ছে, একটা গাঢ় রঙে রঞ্জিত একটা গঠন তৈরি করে। তো সেই গঠনটাকে বলা হয় বারবডি। তো বারবডি সম্পর্কে এর সংজ্ঞাটা তোমরা দেখে নাও কীভাবে লিখবে। না, এটা হচ্ছে স্ত্রী স্তন্যপায়ীদের ক্ষেত্রে দেহকোষে দুটো এক্স ক্রোমোজোমের মধ্যে একটা এক্স ক্রোমোজোম নিষ্ক্রিয় হয়ে যায় এবং নিষ্ক্রিয় হয়ে নিউক্লিয় পর্দার কাছে হেটেরোক্রোমাটিন অবস্থায় থাকে। নিউক্লিয় পর্দার কাছে থাকে এটা, ঠিক আছে, অর্থাৎ এরকম ধরো নিউক্লিয় পর্দা, তার কাছাকাছি অঞ্চলে এরকম একটা ঘন গাঢ় রঙে রঞ্জিত একটা দানাদার অংশ দেখা যায়, যেটাকে বলা হয় বারবডি। তো সেই বারবডিটা কীরকম, হেটেরোক্রোমাটিন অবস্থায় থাকছে, অর্থাৎ সেটা নিষ্ক্রিয় অবস্থায় হয়ে গেছে, জিনগুলো নিষ্ক্রিয় আছে, ঠিক আছে। আর এটা কি হয়, গাঢ় রঙে রঞ্জিত হয়। এই ক্রোমোজোমকে বলা হয় বারবডি, ঠিক আছে। এই বারবডি সম্পর্কে যে বিজ্ঞানীরা কাজ করেছিলেন, সেই দুজন বিজ্ঞানী হচ্ছে মুরেবার অ্যান্ড এওয়ার্ড বার্টাম। তো এই দুজন বিজ্ঞানী নাম অনুসারে কিন্তু এই যে গঠনটা, এই যে নিষ্ক্রিয় এক্স ক্রোমোজোম, এটাকে বারবডি বলা হয়েছে। এই দুজন বিজ্ঞানী অর্থাৎ মুরেবার এবং ইওয়ার্ড বার্টাম, তো তারা কি করেছিলেন, তারা হচ্ছে প্রথমে বিড়ালের একটা নার্ভ সেল নিয়েছিলেন। বিড়ালের নার্ভ সেলে তারা ইন্টারফেস দশায় পর্যবেক্ষণ করতে করতে তাদের কাছে এইরকম একটা গাঢ় ঘন রঞ্জিত অংশ তারা লক্ষ্য করেন, যে অংশটা কিন্তু মেল বিড়ালের ক্ষেত্রে কিন্তু অনুপস্থিত ছিল, ঠিক আছে। আরেকবার বলছি, তারা বিড়ালের নার্ভ সেলে ইন্টারফেস দশায় যখন পরীক্ষা করছিলেন, তখন সেই ইন্টারফেস দশায় নিউক্লিয় পর্দার কাছাকাছি একটা ঘন রঙে রঞ্জিত একটা গঠন দেখতে পায়। সেই গঠনটা কিন্তু ফিমেলের ক্ষেত্রে অনুপস্থিত ছিল। তো সেখান থেকে কিন্তু এই যে গঠনটা, এই গঠনের নামকরণ হয়েছে বারবডি, ঠিক আছে। এবার দেখো, এই যে বারবডি যে দুটো এক্স ক্রোমোজোমের মধ্যে একটা এক্স ক্রোমোজোম থেকে তৈরি হয়, এই কথাটা প্রথম বলেন যে বিজ্ঞানী, তার নাম হচ্ছে সুসুমো ওহনো, ঠিক আছে। সুসুমু ওহনো বিজ্ঞানী বলেন যে দুটি এক্স ক্রোমোজোমের মধ্যে একটা এক্স ক্রোমোজোম থেকে এই বারবডি তৈরি হয়, ঠিক আছে। ইনফরমেশানগুলো কিন্তু নোট করে রাখবে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট ইনফরমেশান। নেক্সট দেখো, এই যে বারবডি, এগুলো কোথায় কোথায় পাওয়া যায়, ঠিক আছে। বারবডি কোথায় কোথায় পাওয়া যায়, বাকল মিউকোসা অর্থাৎ মুখের গহ্বরে যে মিউকোসা আছে সেখান থেকে, ফাইব্রোব্লাস্ট কোষে এবং নিউট্রোফিল কোষে। নিউট্রোফিল এক ধরনের, জানো তোমরা, শ্বেত রক্তকণিকা, সেই নিউট্রোফিল কোষে কিন্তু পাওয়া যায়। তো এই যে নিউট্রোফিলের কোষে এই যে বারবডি, এটা একটা গঠন, এটা একরকম গঠন, আলাদা গঠন দেখা যায়, যেটাকে বলা হচ্ছে ড্রামস্টিক। এটা হচ্ছে ড্রামস্টিক একটা গঠন, ড্রামস্টিকের মতো দেখতে বলে এই নিউট্রোফিলের ক্ষেত্রে যে বারবডি, তাকে ড্রামস্টিক বলা হয়। ক্লিয়ার হয়েছে? এরপর দেখো, এই যে বারবডিটা, এটা কোথায় এবং কেমন দেখা যায়, এটা এর আগেও বলা হয়েছে। এই যে নিউক্লিয় পর্দার কাছে একটা ঘন দানাদার গাঢ় রঙে রঞ্জিত গঠন দেখতে পাওয়া যায়, সেটাই হচ্ছে বারবডি। আর এটা নিউট্রোফিলের ক্ষেত্রে কী নামে পরিচিত, ড্রামস্টিক নামে পরিচিত। এরপর দেখো যে বারবডি কেন তৈরি হয়, বারবডি হওয়ার কি প্রয়োজনীয়তা আছে। একটু আগে লক্ষ্য করো, বা এর আগের ভিডিওতেও আমরা বলেছিলাম যে ফিমেলের ক্ষেত্রে দুটো এক্স ক্রোমোজোম আর মেলের ক্ষেত্রে একটা এক্স ক্রোমোজোম। তো এখানে ব্যালেন্স হচ্ছে না। তো এই ব্যালেন্স করার জন্য, অর্থাৎ ডোজেজ কম্পেনসেশনের জন্য কিন্তু এই বারবডির উপস্থিতি লক্ষ্য করা যায়, ঠিক আছে। এটা ন্যাচারালভাবে প্রকৃতিতে তৈরি হয়েছে।
নেক্সট এখানে বারবডির সংখ্যা কত হবে, এবং এখানে পরীক্ষাতে এরকমভাবে আসে কোনো একটা জিনোটাইপ দিয়ে দেওয়া হবে, সেখান থেকে বলতে হবে যে তোমাদের এখানে বারবডির সংখ্যা কত আছে, অর্থাৎ নাম্বার অফ বারবডি। তো দেখো এখানে এক্স আর এক্স আছে ফার্স্ট যে কন্ডিশন, সেই ফার্স্ট কন্ডিশনে এখানে বারবডির সংখ্যা কত থাকবে। তো দেখো এটা সিম্পল নর্মাল ফিমেলের ক্ষেত্রে বলা হয়েছে। তোমরা জানো নর্মাল ফিমেলের ক্ষেত্রে একটা এক্স ক্রোমোজোম সক্রিয় থাকে আর একটা এক্স ক্রোমোজোম বারবডিতে পরিণত হয়ে যায়। তো এখানে বারবডির সংখ্যা কত হবে, 1। নেক্সট দেখো এখানে দুটো এক্স ক্রোমোজোম আছে আর একটা ওয়াই ক্রোমোজোম আছে। তো এখানে কতগুলো বারবডি থাকবে, এই যে কন্ডিশন, এই কন্ডিশনটাকে ক্লাইনফেল্টার সিনড্রোম বলা হয়। তোমরা জানো এক্স এক্স ওয়াই, এই কন্ডিশনটাকে ক্লাইনফেল্টার সিনড্রোম বলা হয়। এক্ষেত্রে যে নাম্বার অফ বারবডি সেটা কত হবে, এক্ষেত্রেও 1 হবে, কারণ কি একটা এক্স ক্রোমোজোম সক্রিয় থাকবে আর একটা এক্স ক্রোমোজোম পড়ে থাকছে, তো এটাই হচ্ছে বারবডি হয়ে যাবে। নেক্সট যেটা আছে টার্নার সিনড্রোম, এই টার্নার সিনড্রোমে এক্স 0 থাকে, অর্থাৎ একটাই এক্স ক্রোমোজোম থাকে। তো এক্ষেত্রে কতগুলো বারবডি থাকবে, এক্ষেত্রে কিন্তু দেখো একটা এক্স ক্রোমোজোম তো তাকে সক্রিয় থাকতেই হবে, আর যেহেতু এখানে কোনো এক্সট্রা এক্স ক্রোমোজোম নেই, তার জন্য কিন্তু এখানে 0 হয়ে যাবে বারবডির সংখ্যা। তারপরের কন্ডিশনে 3টে এক্স ক্রোমোজোম আছে, তো এখান থেকে কতগুলো বারবডি তৈরি হবে, একটা এক্স ক্রোমোজোম সক্রিয় থাকবে আর দুটো এক্স ক্রোমোজোম বারবডি হয়ে যাবে, তাহলে এখানে দুটো। নেক্সট কন্ডিশনে এখানে কতগুলো থাকবে, একটা এক্স ক্রোমোজোম আছে আর বাকি ওয়াই আছে, তাহলে এখানেও কোনো বারবডি থাকবে না। নেক্সট আছে 1 2 3 4 5, 5টা এক্স ক্রোমোজোম আছে, তো এখান থেকে একটা এক্স ক্রোমোজোম সক্রিয় থাকবে আর তার থেকে 4টা এক্স ক্রোমোজোম বারবডিতে পরিণত হয়ে যাবে। তো এখান থেকে যে আমরা যে প্যাটার্নটা দেখলাম, সেই প্যাটার্ন থেকে বুঝতে পারছি যে একটা সূত্র হয়ে যাবে, নাম্বার অফ টোটাল নাম্বার অফ ক্রোমোজোম এক্স ক্রোমোজোম, টোটাল নাম্বার অফ এক্স ক্রোমোজোম -1, এটাই হচ্ছে বারবডির সংখ্যা। অর্থাৎ এখানে দেখো সবগুলোতে কতগুলো এক্স ক্রোমোজোম আছে, n = n-1, এই সূত্রটা কিন্তু মনে রাখবে। n = কি, নাম্বার অফ এক্স ক্রোমোজোম, এক্স ক্রোমোজোমের সংখ্যা কত আছে, এইটাতে দেখো, এটাতে কতগুলো দেখা যাচ্ছে যে 5টা এক্স ক্রোমোজোম আছে, তো এখানে 5-1 অর্থাৎ 4 হবে। ঠিক আছে, এক্ষেত্রে কতগুলো আছে, এক্স ক্রোমোজোম আছে 1, তাহলে 1-1, এক্ষেত্রে কত হবে 0। এক্ষেত্রে দেখো 3টে আছে, তাহলে 3-1 = 2 হবে। এক্ষেত্রেও একটা এক্স ক্রোমোজোম আছে, তাহলে 1-1 = 0 হবে। এক্ষেত্রে দুটো আছে, তাহলে 2-1 = 1 হবে। এক্ষেত্রেও দুটো আছে, তাহলে 2-1 = 1 হবে। ঠিক আছে, এইভাবে কিন্তু নাম্বার অফ বারবডি ক্যালকুলেশন করতে হয়। এই নাম্বার অফ বারবডির কিন্তু প্রশ্ন আসে। ঠিক আছে, এরপর চলে এসো লায়ন হাইপোথিসিস কি। তোমরা দেখো লায়ন হাইপোথিসিসে বলা হয়েছিল যে একটা ফিমেলের ক্ষেত্রে যে দুটো এক্স ক্রোমোজোম আছে, সেই দুটো এক্স ক্রোমোজোম কার কাছ থেকে এসছে, একটা আসছে ফাদারের থেকে আর একটা এসছে মায়ের থেকে, মাদার থেকে। তো এই দুটো এক্স ক্রোমোজোমের মধ্যে কোনটা নিষ্ক্রিয় হবে, বাবার থেকে যেটা এসছে সেটা না মায়ের থেকে যেটা এসছে সেটা। তো এক্ষেত্রে কিন্তু বিজ্ঞানীদের মধ্যে প্রথমে যে বিজ্ঞানী ম্যারি লায়ন, তিনি এই ঘটনার ব্যাখ্যা করেন যে এক্ষেত্রে যে এক্স ক্রোমোজোমটা নিষ্ক্রিয় হবে, সেই এক্স ক্রোমোজোম কিন্তু কোনটা হবে সেটা কিন্তু কোনো নির্দিষ্ট নয়। এক্ষেত্রে বাবারটাও হতে পারে আর মায়েরটাও হতে পারে। কিন্তু এক্ষেত্রে একটা ঘটনা লক্ষ্য করেছেন বা ঘটনা তিনি ব্যাখ্যা করেছেন, সেই ঘটনাটা হলো কি, এক্ষেত্রে তাহলে কত পার্সেন্ট হচ্ছে, দুটো এক্স ক্রোমোজোমের মধ্যে চান্স থাকছে হেট্রো মানে নিষ্ক্রিয় হওয়ার যে চান্স সেটা কত থাকছে, 50%। বাবারটাও হতে পারে আর মায়েরটাও হতে পারে, তো এখানে 50% চান্স থাকছে। কিন্তু দেখো এখানে একটু দেখে লক্ষ্য করো, ম্যারি লায়ন এর মতে বারবডি গঠনকালে কোন এক্স ক্রোমোজোম নিষ্ক্রিয় হবে তা নির্দিষ্ট নয়, বলা হলো। কিন্তু নিষ্ক্রিয় এক্স ক্রোমোজোমযুক্ত দেহকোষ হতে সৃষ্ট সকল দেহকোষে একই নিষ্ক্রিয় ক্রোমোজোম থাকবে। অর্থাৎ এর মানে কি, এখানে দেখো এক্ষেত্রে জাইগোট আছে, জাইগোটের ক্ষেত্রে দুটো ক্রোমোজোম, একটা এসছে মায়ের থেকে আর একটা পিতার থেকে এসছে। তো এক্ষেত্রে যে এরপরে যে এক্স ক্রোমোজোমটা নিষ্ক্রিয় হচ্ছে, এখানে দেখো এক্ষেত্রে দুটো এক্স ক্রোমোজোম আছে সেম, এক্ষেত্রে দুটো এক্স ক্রোমোজোম নর্মাল আছে, এরপরে সেটা নিষ্ক্রিয় হচ্ছে। এরপরে দেখো নিষ্ক্রিয় হয়েছে কোনটা, এক্ষেত্রে XM অর্থাৎ মায়েরটা সক্রিয় আছে আর পিতারটা সেটা নিষ্ক্রিয় হয়ে বারবডি গঠন করেছে, এই যে দানাদার অংশটা দেখা যাচ্ছে। আর এক্ষেত্রে যেটা তৈরি হয়েছে, এক্ষেত্রে পিতারটা সক্রিয় আছে আর মায়েরটা নিষ্ক্রিয় হয়ে গেছে। তো দেখো এখানে কিন্তু 50-50% চান্স, অর্থাৎ এক্ষেত্রে 50%, এক্ষেত্রে 50%। কিন্তু এরপরে যেটা হয়, এক্ষেত্রে যেহেতু মায়েরটা সক্রিয় আছে, পিতারটা নিষ্ক্রিয় আছে, তো এরপরে এখান থেকে যতগুলো কোষ তৈরি হবে সেক্ষেত্রে সব ক্ষেত্রে কিন্তু পিতারটা নিষ্ক্রিয় থাকবে। আর এক্ষেত্রে যেহেতু মায়েরটা নিষ্ক্রিয় ছিল, তো
মাইটটা নিষ্ক্রিয় হওয়ার জন্য এরপরে যেগুলো তৈরি হবে কোষগুলো, এক্ষেত্রে এরপরে যত কোষ তৈরি হবে সেগুলো কিন্তু কী হবে, মায়েরটা নিষ্ক্রিয় থাকবে। এটাই কিন্তু বিজ্ঞানী লায়ন ব্যাখ্যা করেন, আর সেটাকে বলা হচ্ছে লায়ন হাইপোথিসিস। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু এটাকেই বলা হচ্ছে লায়ন হাইপোথিসিস। ভালো করে লক্ষ্য করো, আরেকবার বলছি। ফার্স্ট যে চান্স, এটা হচ্ছে 50-50% চান্স যে পিতারটা হবে না মারটা হবে। কিন্তু এরপর যখন একটা ক্রোমোজোম স্থির হয়ে যাবে যে এক্ষেত্রে পিতারটা নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, তাহলে এরপরে এখান থেকে যত কোষ তৈরি হবে সেক্ষেত্রে সব ক্ষেত্রে কিন্তু পিতারটা নিষ্ক্রিয় থাকবে। আর যদি মায়েরটা নিষ্ক্রিয় হয় তাহলে সেখান থেকে যত কোষ তৈরি হবে সবগুলোতে মায়েরটা নিষ্ক্রিয় হবে। এটাই হচ্ছে লায়ন হাইপোথিসিস। ঠিক আছে, আশা করি এই যে বার বডি, লায়ন হাইপোথিসিস এবং ডোজেস কম্পেনসেশন, এই তিনটে টপিক তোমাদের ক্লিয়ার হয়েছে। আর এক্ষেত্রে তোমাদের আরেকটা কথা বলে রাখি যে তোমাদের কিন্তু একটা হোম টাস্ক থাকবে, সেই হোম টাস্কের আনসার তোমরা কমেন্ট করে জানাবে। XY এই যে ক্রোমোজোম বিন্যাসযুক্ত জীবদেহে এক্ষেত্রে বার বডির সংখ্যা কত থাকবে। ঠিক আছে, এর বার বডির সংখ্যা কত। আর একটা প্রশ্ন, যে বার বডি সংক্রান্ত যে পরীক্ষাটা মুরে বার এবং এওয়ার্ড বার্ট্রাম করেছিলেন সেটা কোন প্রাণীর উপর করেছিলেন। এই দুটো প্রশ্নের আনসার কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, পড়তে থাকো, অল দ্য বেস্ট।